আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে এলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি নির্দেশিকা নিয়ে, যেটা শিক্ষাবর্ষ হচ্ছে 2024-25। আচ্ছা, এটা নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলা। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে আলোচনা করব। সার্কুলারে কি বলা আছে, কি যোগ্যতা নিয়ে আলোচনা করা আছে, সবকিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা এই সার্কুলারটা কোথা থেকে পেয়েছি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো চলো আগে ওয়েবসাইটটা একটু ঘুরে আসি আমরা। হ্যাঁ, এই যে দেখো ভাইয়া, এইটা হচ্ছে ওয়েবসাইটটা। তুমি হচ্ছে জেইউ স্পেস স্পেস তো না, হাইফেন admission.org, এখানে গেলেই হচ্ছে তুমি এই যে ওয়েবসাইটটা পাবো, অথবা তুমি গুগলে সার্চ করবা জেইউ অ্যাডমিশন 2024, এই ওয়েবসাইটে শুরুতে আসবে, ক্লিক করলেই ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে সব কিছু আছে ভাইয়া, এই যে ন্যূনতম যোগ্যতা যাচাই, মোবাইল নম্বর যাচাই, সব কিছু আছে। পাশাপাশি হচ্ছে এই যে সব তারিখ লেখা আছে। তারিখটা একটু দেখে নিই চলো এখান থেকে শুরুতে। আবেদনপত্র গ্রহণ শুরু হবে হচ্ছে 1 জানুয়ারি 2025 সকাল 10:30 থেকে। আবেদনপত্র গ্রহণ শেষ হবে কবে? 21 জানুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত, মানে 21 দিন তুমি সময় পাবা। 1 জানুয়ারি 2025 থেকে 21 জানুয়ারি 2025। 1 জানুয়ারি কবে শুরু? সকাল 10:30 থেকে। 21 জানুয়ারি কবে শেষ? রাত 11:59 পর্যন্ত। ঠিক আছে। প্রবেশপত্র কবে ডাউনলোড করতে পারবা? দেখো 2 ফেব্রুয়ারি 2025 থেকে। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 2025 থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। ভর্তি পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ দেওয়া আছে ভাইয়া, সেটা কি? 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারি মাসে 9 তারিখ 2025 সাল, এটা থেকে 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভর্তির সম্ভাব্য একটা তারিখ দেওয়া ইউনিটগুলার। কিন্তু শুক্র শনিবার ব্যতীত এই 2টা দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পরীক্ষা হবে এই ডেটার মাঝখানে। এটা সম্ভাব্য ডেট। আর এই যে এখানে দেখো সার্কুলারটা দেওয়া আছে, সেই সার্কুলারটাই আমরা চলো এখন বিস্তারিত আলোচনা করব। চলো যাই দেখি কি লেখা আছে। ওকে, সো ভাইয়া তো তোমাদেরকে অলরেডি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত যে ওয়েবসাইট আছে সেটাতে একটু ঘুরিয়ে আনলাম। তো এটা তোমরা দেখছো কিভাবে ঢুকতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু ভাইয়া বললাম। আবেদনের সময়সীমা নিয়েও ভাইয়া আলোচনা করলাম। এবার আসি আবেদন ফিটা কত সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আবেদন ফি কিন্তু তুমি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সবভাবেই তুমি দিতে পারবে। এখানে কিন্তু ইউনিট ভিত্তিক, অনেকে কিন্তু একাধিক ইউনিটে অ্যাপ্লাই করে, তো একাধিকবারই কিন্তু আবেদন ফিটা প্রদান করতে হবে। এবং ইউনিট ভিত্তিক কিন্তু আবেদন ফিটা আলাদা। দেখো ভাইয়া, এ, বি, সি, ডি এগুলোর প্রত্যেকটার আলাদা করে আবেদন ফি হচ্ছে 900 টাকা। হ্যাঁ, ই ইউনিটের জন্য আবেদন ফি 750 টাকা। C1, F, G, H এগুলোর প্রত্যেকটার জন্য আলাদাভাবে আবেদন ফি হচ্ছে 600 টাকা। এবং আই ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে 500 টাকা। আবেদন ফির সাথে কিন্তু আবার 1.2% সার্ভিস চার্জও অ্যাড হবে আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা সকল ইউনিটের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এছাড়াও ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অলরেডি ভাইয়া দেখিয়ে ফেলছি। এবং 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025 শুক্র শনিবার ব্যতীত। এবং এই চূড়ান্ত তারিখ মানে অ্যাকচুয়ালি কোন ইউনিটের পরীক্ষা কবে হবে এটা কিন্তু ওই ওয়েবসাইটে জানিয়ে দেবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। এছাড়াও ওই যে লেখা আছে দেখো, দৈনিক পত্রিকাও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, সো এইবার যদি আসি যে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। আচ্ছা, এখানে নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, ভাইয়া আমার এত আছে জিপিএ, এসএসসিতে এইচএসসিতে এত আছে, কিভাবে হিসাব করবো, ফার্স্ট সাবজেক্ট সহ করবো না ছাড়া করবো, সেকেন্ড টাইমের আছে কি নাই, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে। আচ্ছা চলো একটা একটা করে প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্নটা মানে কতে দেখো কি লেখা আছে, 2021 সাল ও তার পরবর্তী বছর সময়ে মাধ্যমিক বা সমমান মানে এসএসসি এবং 2023 ও 24 সালের উচ্চ মাধ্যমিক সমমানের মানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে যারা হচ্ছে সেকেন্ড টাইমার আবেদন করতে পারবে। আলহামদুলিল্লাহ, ভালো, সেকেন্ড টাইমার আবেদন করতে পারবে। মানে এসএসসি যারা 21 বা তার পরবর্তী বছরে দিছো, এইচএসসি যারা 23 বা 24 দিছো, মানে 23 বা 24 দিছো, মানে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার সবাই আর কি অ্যাকচুয়ালি, মানে ফার্স্ট টাইমারও তো পরীক্ষা দিবেই এবং সেকেন্ড টাইমারও অ্যালাউড। হ্যাঁ, এই যে এটাই বলছে যে 23 সালে যারা এইচএসসি দিছো ধরো, হ্যাঁ, তাদের জন্য তো এটা সেকেন্ড টাইম। সো তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তারপর দেখো খ নাম্বার, মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান মানে এসএসসি এইচএসসিতে পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। মানে এখানে যখন মোট জিপিএটা গণনা করা হবে ভাইয়া, সেটা কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট সহ, দেখো চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। ঠিক আছে, এটা একটু মার্ক করে রাখলাম। আবার অনেকের বুঝতে অসুবিধা হয়, তো তাই এই যে এই পার্টটুকু একটু মার্ক করে রাখলাম। হ্যাঁ, 23-24 সাল মানে সেকেন্ড টাইমের বিষয়টা, এটা একটু মার্ক করে রাখলাম। জিপিএটা তার মানে এসএসসি এইচএসসিটা ফোর্থ সাবজেক্ট সহ হিসাব করা হবে। ওকে,
এইবার আসি ইউনিট ভিত্তিক ন্যূনতম যোগ্যতা কি, এটা বলার আগে একটু বলি যে এখানে তুমি পড়লেই বুঝবা, মানে সার্কুলারটা খুব সুন্দর মতো সাজানো, এখানে কিন্তু সব দেওয়াই আছে, ভালো মতো পড়লেই সবকিছু বোঝা যাবে। পাশাপাশি অলমোস্ট সব জায়গায় কিন্তু সায়েন্স ইউনিটে যারা আছো আর কি, তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। সো এক এক জায়গায় কিন্তু সায়েন্সের জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকে, অন্যদের জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকে, আমরা দেখবো। চলো দেখো, ফার্স্ট অফ অল এ ইউনিটে এবং এইচ ইউনিট কি কি, এ এবং এইচ ইউনিটের জন্য আমাদের আবেদনের যোগ্যতাটা কি, এসএসসি ও এইচএসসিতে উভয় পরীক্ষায় মোট জিপিএ 8.5 হতে হবে। কত? 8.5, দুটা যোগ করে আর কি, 4 সাবজেক্ট সহ, এবং পৃথকভাবে মানে আলাদাভাবে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে, মানে এসএসসিতে 4 এইচএসসিতে 4 মিনিমাম থাকতে হবে, এবং দুইটার যোগফল যেন অবশ্যই কি হয়, তোমার 8.5 হয়। ঠিক আছে, অবশ্যই 8.5 হয়। ওকে, তাহলে এটা গেল। এবার আসি বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট, আই ইউনিট, বি সি ই এফ আই, এই সমস্ত ইউনিটের জন্য ঘটনাটা কি, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য, দেখো বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8, মানে বিজ্ঞানের জন্য আলাদা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, বিজ্ঞানের জন্য মোট 8 থাকবে এসএসসি এইচএসসি মিলিয়ে। মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ থাকতেছে 7.5, এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম 3.5 থাকতে হবে। ওকে, ন্যূনতম পৃথকভাবে কত থাকতে হবে সেটা বলে দিল। C1 ইউনিটের কথায় যদি আমরা আসি, সেখানে একটু খেয়াল করো, এসএসসি এইচএসসিতে উভয় পরীক্ষায় মোট জিপিএ মানে 7 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ 4 সাবজেক্ট সহ কত থাকতে হবে, 7 থাকতে হবে, পৃথকভাবে তোমার থাকতে হবে 3.5 করে। ইজি। এরপর আসি ডি ইউনিটের কথায়। ডি ইউনিটের কথায় যদি আসি, এসএসসি এইচএসসি উভয় পরীক্ষা মোট জিপিএ 9 থাকতে হবে। এসএসসি আর এইচএসসির 4 সাবজেক্ট সহ জিপিএ কত থাকতে হবে, মোট তোমার 9, পৃথকভাবে তোমার কিন্তু মানে থাকতে হবে কিন্তু 4, এসএসসিতেও 4 এইচএসসিতেও 4 মিনিমাম থাকতে হবে। হ্যাঁ, ওকে। এবার আসি জি ইউনিটের কথায়। জি ইউনিটে হচ্ছে বিশেষ করে আইবিএ ইউনিট। হ্যাঁ, আইবিএ ইউনিট। তো ওইখানে যদি আসি, দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে এসএসসি এইচএসসিতে উভয় পরীক্ষায়, এই যে দেখো বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8.5 থাকতে হবে, মানে সায়েন্স ইউনিটের জন্য কি মোট জিপিএ 8.5 থাকতে হবে, যেখানে পৃথকভাবে জিপিএ থাকবে 4.25, মানে এসএসসি আর এইচএসসিতে মিনিমাম তোমার 4.25 পেতে হবে, দুইটা যোগ করে তোমার অবশ্যই 8.5 পেতে হবে। ওকে, আর মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ 8, পৃথকভাবে হচ্ছে 4 পেতে হবে। এই হচ্ছে হিসাবটা। আচ্ছা, এছাড়াও ইংলিশ ভার্সনদের জন্য কিছু কথাবার্তা লেখা আছে। হ্যাঁ, যেমন 2019 সাল থেকে তারপরে পর্যন্ত ও লেভেল পরীক্ষা অন্তত 5টি বিষয়, এবং 2023 অথবা 24 সালে এ লেভেল পরীক্ষা অন্তত 2টি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। 7টা বিষয়ের কথা বলছে আর কি টোটাল, তাই না? তাহলে আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেলের মোট 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয় কমপক্ষে বি এবং 3টি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে। ওই যে ও আর এ লেভেল মিলিয়ে যে মোট 7টা বিষয় ছিল, 7টার মধ্যে 4টাতে মিনিমাম বি গ্রেড থাকতে হবে, 3টাতে মিনিমাম সি গ্রেড থাকতে হবে। ঠিক আছে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়া আরো কিছু কথাবার্তা লেখা আছে এখানে এ লেভেলের শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, ওকে। তো চলো এবার আরেকটা লাস্ট কথা লেখা কি দেখো, প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। ওকে, প্রয়োজনীয় যোগ্যতা যদি মিলে যায় যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। সামনের দিকে আসি। এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মানে এইচএসসিতে আর কি, হ্যাঁ, পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে নিম্নবর্তিত যোগ্যতা থাকতে হবে। মানে হচ্ছে ধরো, এটা আসলে সবার জন্য প্রযোজ্য, তো আমি একটা ইউনিটে একটু ব্যাখ্যা করি। এই ইউনিটের কথায় যদি আমরা আসি, এই ইউনিটে কি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এটাতে যদি ইউনিটের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিভাগ, ধরো কেউ গণিত বিভাগে, ধরো কেউ একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো, ভর্তি পরীক্ষায় টিকলো, এখন সে ধরো গণিতে পড়তে চায়, গণিত বিভাগে ভর্তি হতে চায়, তাহলে তার কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগবে। ক্রাইটেরিয়াটা কি দেখো, এইচএসসিতে তার গণিতে ম্যাথে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে, গণিতে তার ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এইচএসসিতে, এবং পাশাপাশি ওই যে অ্যাডমিশন টেস্টের সময় যে এমসিকিউ পরীক্ষা হবে না, এই যে এমসিকিউ ভর্তি পরীক্ষা যে এমসিকিউ পরীক্ষা হবে, সেটাতে তার যে গণিত অংশটা থাকবে, সেই গণিত অংশে মিনিমাম 50% নাম্বার পেতে হবে। গণিত অংশ যত নাম্বারে পরীক্ষা হবে তার 50% নাম্বার তার পেতেই হবে যদি তার গণিত বিভাগে ভর্তি হতে হয়, মানে দুইটাই ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরকম সিমিলারভাবে ধরো এখানে যদি আমি একটু আসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে যদি আসি, এখানে খেয়াল করো এইচএসসিতে তোমার গণিত ও পদার্থ বিজ্ঞানে পৃথকভাবে আলাদাভাবে এ প্লাস থাকতে হবে, এটা রিকোয়ারমেন্ট। পাশাপাশি গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে আলাদাভাবে যে এমসিকিউ যে পরীক্ষাটা হয় না, ওই পরীক্ষায় গণিত আর ফিজিক্সে আলাদাভাবে তোমার 60% নাম্বার পেতে হবে। ওই এমসিকিউ পরীক্ষায় গণিত আর ফিজিক্সে আলাদাভাবে পৃথকভাবে ন্যূনতম 60% নাম্বার পেতে হবে সিএসসি ডিপার্টমেন্টে সিলেক্ট হওয়ার জন্য। ওকে, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এরকম দেখো ভাইয়া বি ইউনিটেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে।
সি ইউনিটেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, C1 ইউনিটেও দেওয়া আছে, সিমিলার প্রসেসে তোমার এই জিনিসগুলো দেখতে হবে, আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা, এখন C1 ইউনিটে কিন্তু আবার একটা ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে এই। হ্যাঁ, আচ্ছা, এছাড়া ডি ইউনিটের কথা ধরো যে কোনো একটা, আমি ফার্মেসি দেখি একটু। হ্যাঁ, দেখো ফার্মেসি, রসায়ন ও জীববিদ্যায়, কেমিস্ট্রি আর বায়োলজিতে পৃথকভাবে ন্যূনতম A গ্রেড থাকতে হবে, ফিজিক্স আর ম্যাথে পৃথকভাবে ন্যূনতম A মাইনাস থাকতে হবে, এটা এইচএসসি রিকোয়ারমেন্ট। আর যদি তুমি এমসিকিউ পরীক্ষার কথা চিন্তা করো, সেটা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজিতে পৃথকভাবে আলাদা আলাদাভাবে ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। এটা এমসিকিউ পরীক্ষার কথা, অ্যাডমিশন টেস্টে এমসিকিউ পরীক্ষায় কেমিস্ট্রিতেও তোমার 50% আলাদা নাম্বার পেতে হবে, বায়োলজিতেও তোমার 50% আলাদা নাম্বার পেতে হবে, মোট নাম্বারে 50% আর কি। ধরো বায়োলজিতে 10টা প্রশ্ন আসছে ধরো, তাহলে তোমার 5 পেতেই হবে। ধরো 10 নম্বরের প্রশ্ন আসছে, তোমার 5 পেতেই হবে মিনিমাম, কাটাকুটি করে যেমনি করেই হোক 5 পেতে হবে। কেমিস্ট্রিতেও সেম, ধরো 10টা প্রশ্ন আসছে 10 নম্বরের, তোমার 5 পেতেই হবে, 50% ন্যূনতম পেতেই হবে। এই দুইটাই পেতে হবে যদি তোমার ফার্মেসির জন্য সিলেক্ট হতে হয়। ওকে, আচ্ছা, ঠিক তেমনি ই ইউনিটের জন্য এরকম রিকোয়ারমেন্ট আছে। তারপর দেখো এফ ইউনিটের জন্য আছে, জি ইউনিটের জন্য আছে, এইচ এর জন্য আছে, আই এর জন্য আছে। বাস সবগুলাই হচ্ছে জাস্ট একটা ওই সিমিলার প্রসেসে। একটা হচ্ছে এইচএসসি রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে ভর্তি পরীক্ষা যে দিবা এমসিকিউ পরীক্ষা, সেটাতে মিনিমাম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ওকে। আর একটা তথ্য দিয়ে দিই যে আসন বিন্যাসের কথা যদি বলি, গত বছরের সার্কুলার, মানে এই বছর না, গত বছরের 23-24 সালের সার্কুলার অনুযায়ী মোটামুটি সব মিলিয়ে 1844টার আশেপাশে সিট ছিল। হ্যাঁ, সো মোটামুটি বেশ ভালো একটা কম্পিটিশন হবে, যেহেতু এখানে সেকেন্ড টাইমার আছে, ফার্স্ট টাইমার তো আছেই। সো একটা বেশ ভালো কম্পিটিশন কিন্তু হবে। হ্যাঁ, সেই জন্য ভালো মতো পড়তে হবে কিন্তু। হ্যাঁ, ওকে। তারপর একটু খেয়াল করো, ভর্তি পরীক্ষা বর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। নিয়মগুলো একটু খেয়াল করে, খুব ইম্পর্টেন্স দিয়ে ভালো করে ঠান্ডা মাথায় চলো একটু দেখি কি বলছে। দেখো, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। অপটিক্যাল মার্ক রিডার মানে ওএমআর সেটা কি? হ্যাঁ, তো দেখো যে ওএমআর পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে। দেখো, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে। কথা বুঝছো? ধরো একটা মানে ভুল করলা, তাহলে 0.2 নাম্বার কাটা যাবে। 5টা ভুল করলে এক্সট্রা 1 নাম্বার কাটা যাবে। প্রত্যেকটার জন্য 0.2, তো 5টার জন্য 5 দুগুণে 10 মানে 1, এক্সট্রা 1 নাম্বার কাটা যাবে। ওকে, আচ্ছা। এরপর দেখো ভর্তি পরীক্ষার নম্বর ও সময়। হ্যাঁ, আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। সকল ইউনিটে 80 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়টা কতক্ষণ? পরীক্ষার সময়টা ভাইয়া 55 মিনিট। পরীক্ষার সময় হচ্ছে 55 মিনিট, 1 ঘন্টারও 5 মিনিট কম, 55 মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট দেওয়া হবে। এটা আসলে কি, ধরো শুরুতে ওএমআর দিল, ফিল আপ করতে দিল, তখন কিন্তু প্রশ্ন দিবে না। তো সো তুমি পরীক্ষায় কিছু করতে পারো না, বা প্রশ্ন দিল সব কিছু দিল কিন্তু উল্টাইতে দিবে না, মানে তোমাকে অ্যান্সার করতে দিবে না। ওই 5 মিনিট তুমি ওএমআর ফিল আপ করবা, এরপর তুমি 55 মিনিট টাইম পাবা। সেই 55 মিনিটে তোমার 80টা যে এমসিকিউ আছে, সেই এমসিকিউ অ্যান্সারগুলো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে, হ্যাঁ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের অফিস ফল প্রকাশ করবে। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটে প্রকাশ করে দিবে ভাইয়া। হ্যাঁ, এবং ইউনিটের নোটিশ বোর্ডে দিবে, সেটা সংবাদপত্রে দিবে না আর কি। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার ন্যূনতম পাস নাম্বার 33%। এটার অর্থটা কি? ধরো আমাদের এই যে পরীক্ষার নাম্বার কত, 80 নাম্বার না, 80 নাম্বার এবং তোমার 33% নাম্বার পাইতে হবে। হ্যাঁ, 80 নাম্বার মানে 33/100, এটা হচ্ছে ন্যূনতম পাস মার্ক। তাহলে ন্যূনতম পাস মার্ক আসে হচ্ছে 26.4 নাম্বার। 26.4 নাম্বার তোমার পেতেই হবে পাস করার জন্য, অ্যাটলিস্ট ওই ভর্তি পরীক্ষা পাস করার জন্য। দেখো, সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম 33%। এখন শুধু 26.4 পাইলে কি তাহলে লিস্টে আমার নাম চলে আসবে? এটারও একটা ব্যাপার আছে, দেখাই। ভর্তি পরীক্ষা উত্তরপত্রে যে ওএমআর শিট, ভর্তি পরীক্ষার রোল নম্বর অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। ওএমআর শিটের নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে। হ্যাঁ, এটাও যে ওএমআর এ সব লেখা থাকে, ওইটা দেখে দেখে তোমার ফিল আপ করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে, যারা ভার্সনে রাখে, যারা ইংলিশে চাও প্রশ্ন, তারা কিন্তু এই যে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে, তাহলে নির্বাচনের প্রশ্ন পাবা। এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় স্থানে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য যে বিশেষ সাহায্য দরকার যদি পড়ে, তাহলে সংশ্লিষ্ট ইউনিটের প্রধান বরাবর সাদা কাগজে একটা আবেদন করতে হবে। সো এই অনুযায়ী কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা বলে দিবে, এবং ওনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থাও ওনারা বলে দিয়েছেন। টেনশনের কোনো কারণে আমরা দেখব। আচ্ছা, তার মানে কি 80 নাম্বারেই শুধু পরীক্ষা হবে? আসলে কিন্তু না। এমসিকিউ পরীক্ষাটা 80 নাম্বারের, মোট তোমাকে বিচার করা হবে 100 নাম্বারে। তাহলে বাকি 20 নাম্বারের কাজ কি? এটা তোমার জিপিএ। বলতেছি জিপিএর ঘটনাটা।
একটু পরেই আমরা আস্তে ধীরে জিপিএটা যাব, লাস্টের দিকে যাব। আচ্ছা, এছাড়া একটু দেখি, দেখো বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন আর কি। হ্যাঁ, খুবই চমৎকার একটা জিনিস। দেখো ভাইয়া, যদি আমরা এই ইউনিটের কথা বলি, এখানে দেখো বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, গণিত থেকে 24, পদার্থবিজ্ঞান থেকে 24, রসায়ন থেকে 24, টোটাল সব যদি মিলাও 80 নম্বরের পরীক্ষা হবে। সিমিলারলি এরকম বি ইউনিটের মান বন্টন দেওয়া আছে, সি ইউনিটের দেওয়া C1 D E F G H I, এরকম যে 10টা ইউনিটের মান বন্টনগুলো দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিবা, আর কোনো কিচ্ছু না, সবকিছু সুন্দর করেই লেখা আছে কোনটা থেকে কত নম্বরের পরীক্ষা আসবে। ওকে, আচ্ছা, এরপর যদি আসি, দেখো ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী। নিয়মাবলী তো সিম্পল, আগে যেমন আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে সিস্টেম অ্যাপ্লাই করছি, আমরা জানি কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইনশাল্লাহ। সো সিমিলারভাবে কিন্তু দেখো, আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নাম্বার, এই যে দেখো নিজ মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার নিয়ে আগেও আমি সতর্ক করছিলাম, এখনও করতেছি, নিজ মোবাইল নাম্বার দিয়ে করো ভাইয়া। দোকানের থেকেও যদি করো বা অন্য কারো থেকেও করো, তাও নিজের মোবাইল নাম্বারে দিও এবং সেটা সংরক্ষণ করো। হ্যাঁ, আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের, হ্যাঁ মানে যেটা তোমার কাছে থাকবে, তোমার আশেপাশে থাকবে, নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড, এই যে এই পাসওয়ার্ডটার জন্যই আসলে পরবর্তীতে আবেদন বা ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবে। ঠিক আছে, একাধিক ইউনিটে আবেদন করা সম্ভব একটা মোবাইল নাম্বার দিয়ে। তবে উক্ত মোবাইল নাম্বার ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না। মানে একটা মোবাইল নাম্বার দিয়ে তুমি একটা ইউনিটে একবারই অ্যাপ্লাই করতে পারবা, একই ইউনিটে বারবার অ্যাপ্লাই করতে পারবা না আর কি। কিন্তু একটা নাম্বার দিয়ে তুমি বিভিন্ন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা আলাদা আলাদাভাবে। ঠিক আছে, এটা নিয়ে বেশি প্রেশার নিও না। আচ্ছা, আবেদনকারীকে নিজ প্রোফাইলে গিয়ে ছবি আপলোড করুন ও স্বাক্ষর আপলোড করুন অপশনে ক্লিক করে সদ্য তোলা একটু রিসেন্ট সাইজ মানে ছবি দিও, খুব পুরান 6, 7, 8, 9, 10 ছবি দিও না, রিসেন্ট ছবি দিও। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 300x3 সেল, এই যে এই জিনিসগুলো না অনেকে ফলো করে না, আমি আগেও বলছি আবারও বলতেছি, সাইজগুলো যেন ঠিক থাকে। 300x300 পিক্সেল পাসপোর্ট সাইজের ছবি, সর্বোচ্চ 100 কিলোবাইট সাইজ, কিন্তু এর চেয়ে বড় হলে নিবে না। হ্যাঁ, ছোট নিতে হবে, এর চেয়ে ছোট 100 কিলোবাইট সর্বোচ্চ সাইজ। স্বাক্ষর হবে 300x80 পিক্সেলের, সর্বোচ্চ 60 কিলোবাইট সাইজ এটা। হ্যাঁ, স্ক্যান করে .jpg অথবা .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে। ফরম্যাটগুলো ভুল হলে কিন্তু নিবে না। সো এই ফরম্যাটগুলোতে আপলোড করতে হবে, এই পিক্সেল সাইজে আপলোড করতে হবে। কেউ যদি এটা না পারে কোনো সমস্যা নেই, গুগলে ইমেজ রিসাইজার এরকম দিয়ে তুমি পাবা, বা যেখানে তুমি ছবি তুলবা তাদেরকে বললেই হবে যে ভাইয়া আপনারা আমাকে 300x300 করে দেন ছবি, এটা সফট কপি দিয়ে দেন। হ্যাঁ, সফট কপি মানে ওই যে পেন ড্রাইভে করে নিয়ে আসবে, যেটা সেটার ফরম্যাটটা বলবা .jpg অথবা .jpeg, এই ফরম্যাটে যেন দেয়। ঠিক আছে, এই স্বাক্ষরটা সিমিলারভাবে তুমি নিতে পারবা। হ্যাঁ, ওকে, দেখো আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে। কারো ইচ্ছা হলো যে ঠিক আছে আমি সবগুলোর জন্যই আমি যোগ্যতা সম্পন্ন, আমি একটাতে আবেদন করব, কেউ 3টাতে আবেদন করবো, কেউ 4টাতে, কেউ 2টাতে, এরকম আবেদন করবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফি কিন্তু দিতে হবে। পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ও ধাপসমূহ এই ওয়েবসাইটে দেওয়া আছে। সো ওয়েবসাইটে গিয়ে একটু ধাপগুলো দেখে ফেলবা, ভাইয়া তো দেখাইছি শুরুতে, ওয়েবসাইটে গিয়ে সবকিছুই পাবা। আচ্ছা, ও লেভেল এবং এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে। এটা ইম্পর্টেন্ট, যারা ও লেভেল এ লেভেলের জন্য তারা একটু দেখে নিও। আচ্ছা, প্রবেশপত্র ডাউনলোড, কি বলছিলাম ভাইয়া, 2 ফেব্রুয়ারি কিন্তু প্রবেশপত্র পাওয়া যাবে। দেখো 2 ফেব্রুয়ারি 2025 তারিখ হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে প্রবেশপত্র ডাউনলোড করবে, মানে প্রবেশপত্র ডাউনলোডের অপশন পাবে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা। তো ওই অপশন দেখে সেটা কি করবে, ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবে এবং অবশ্যই কালার প্রিন্ট করবা ভাইয়া, অবশ্যই কালার প্রিন্ট, সাদা কালো না, অবশ্যই কালার প্রিন্ট করবা। ঠিক আছে, যেন ছবিটা কালারফুল থাকে, কালার প্রিন্ট করবো অবশ্যই। প্রিন্ট করে নিজে সংরক্ষণ করবে। একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরোক্ত নিয়মে প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র সংগ্রহ ডাউনলোড করে কালার প্রিন্ট করে নিবা। ঠিক আছে, কালার প্রিন্ট অবশ্যই। ওকে, এবার আসি সিট প্ল্যান ও ফলাফল। এই সমস্ত জিনিস ভাইয়া, পরীক্ষার তারিখ বলো, সময় বলো, ভবনের নাম, কক্ষ নম্বর, সবকিছু ওয়েবসাইট থেকে দিয়ে দিবে ভাইয়া, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয় আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য তার ভেরিফাইড মোবাইলে কেবল জেইউ হতেই সকল প্রকার ভর্তি পরীক্ষার SMS প্রদান করা হবে। সেই সাথে admissionhelp@juiniv.edu ইমেল অ্যাড্রেস থেকে ভর্তি সংশ্লিষ্ট ইমেল নোটিফিকেশন পাঠানো হবে। চমৎকার। ওকে, ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি দেখো কি কি বলছে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের ক্ষয়ের বর্ণিত প্রাপ্ত নম্বর যোগ করে, হ্যাঁ নিম্নের ক্ষতে কি বলছে এটা একটু পরে দেখতেছি, প্রাপ্ত নম্বর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সংখ্যার সর্বাধিক 10 গুণ শিক্ষার্থীর পৃথক মেধা তালিকা অনুযায়ী প্রণয়ন করা হবে। হ্যাঁ, আচ্ছা, C1 ইউনিটের ক্ষেত্রে তো ওই যে ব্যবহারিক পরীক্ষার পর ফল প্রকাশ করা হবে। এটার অর্থ হচ্ছে ধরো কোন একটা ইউনিটে সিট সংখ্যা 10, কোন একটা ইউনিটের সিট সংখ্যা হচ্ছে 10। এখন
এমসিকিউ পরীক্ষা যে 80 নাম্বার প্লাস জিপি এর উপর যে আরো 20 নাম্বার, এই দুইটা যোগ করে হাইয়েস্ট যত নাম্বার সেই অনুযায়ী শুরু থেকে একটা মেধা তালিকা প্রণয়ন করা হবে। তাহলে যেহেতু ইউনিটের সিট হচ্ছে 10টা, তাহলে এটার 10 গুণ 10 × 10 মানে 100 জনের একটা মেধা তালিকা প্রণয়ন করা হবে। সেখান থেকে আসলে সামনে বাকি কার্যক্রমগুলো পরিচালিত হবে। ঠিক আছে, সবাই বুঝছে? যদি 20টা সিট থাকে কোনো ইউনিটে, তাহলে 200 জনকে ডাকবে মেধা তালিকার ভিত্তিতে। এটা কিভাবে? এমসিকিউ এর 80 নাম্বার আর জিপি এর 20 নাম্বার। এখন এটা কিভাবে করা হয়? এই যে খতে এটা লেখা আছে, সেটা কি দেখো, এসএসসির চতুর্থ বিষয় সহ যে জিপি সেটাকে 1.5 দিয়ে গুণ করতে হয়, এইচএসসিটা 2.5 দিয়ে গুণ করতে হয়। দেখো, ধরো এসএসসিতে কেউ 5 পাইছো, হ্যাঁ, এসএসসিতে হচ্ছে কেউ 5 পাইছো, দেখো 5 পাইছো এসএসসিতে, 5 ইন্টু 1.5 দিয়ে যদি গুণ করো কত হয়? 7.5। আবার এইচএসসিতে ধরো কেউ 5 পাইছো, এটা হচ্ছে তুমি কত দিয়ে গুণ করবা? 2.5 দিয়ে গুণ করবা। তাহলে কত আসতেছে তোমার? 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 12.5। তাহলে দেখো ভাইয়া, এই যে 7.5 আর 12.5 যোগ করলে কত আসতেছে? এই দুইটা যোগ করলে আসতেছে 20। তার মানে তুমি কি বুঝলা ভাইয়া? যে তোমার যে এমসিকিউ এক্সামটা হবে ওইটাই আসলে ওই যে লিখিত পরীক্ষা লিখছে আর কি। হ্যাঁ, এমসিকিউ এক্সামটা হচ্ছে 80, আর তোমার এই যে জিপিএটা আসতেছে 20, টোটাল আসতেছে তোমার 100 নাম্বার। এই 100 নাম্বারের উপর ভিত্তি করেই হচ্ছে ওই যে মেধা তালিকাটা প্রণয়ন করা হবে, কে বেশি পাইছে সেরকম ভিত্তিতে। এখন ইউনিটে যতজন থাকবে, ধরো 50টা সিট আছে ইউনিটে, তাহলে 10 গুণ মানে 500 জনের একটা মেধা তালিকা দেওয়া হবে। ইউনিট ভিত্তিক, আলাদা আলাদা ইউনিট ভিত্তিক মেধা তালিকা দেওয়া হবে। হ্যাঁ, আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার। ক আর খ তোমরা সবাই ক্লিয়ার। ওকে, গতে আসি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে এ গ্রেডের জন্য 5, বি গ্রেডের জন্য 4, সি গ্রেডের জন্য 3.5 মানে 3.5, ডি গ্রেডের জন্য 3 পয়েন্ট গণ্য করা হবে। যে কোনটার জন্য কত গ্রেড এগুলো লেখা আছে আর কি। এটা তোমরা পরে হিসাব কিতাব করে দেখবা যে মিনিমাম ক্রাইটেরিয়ার সাথে, যোগ্যতার সাথে মিলতেছে কিনা। আচ্ছা, ঘতে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তী সময় ওই যে ওয়েবসাইটে তুমি সবকিছু পাবা, অলওয়েজ পাবা, এবং এখানে আবার পত্রিকার মাধ্যমে কিন্তু জানাবে। তো ওয়েবসাইটে তুমি অলওয়েজই পাবা ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দেখো, মনোযোগ দিয়ে এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, দেখো মাধ্যমিক মানে কিন্তু এসএসসি, এবং সাধারণ বল পেন ছাড়া কোনো প্রকার ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি ও অন্য কোনো সহায়ক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ঘড়ি নিতে পারবা না, মোবাইল নিতে পারবা না, ক্যালকুলেটর নিতে পারবা না, কিচ্ছু না, নাথিং। ঘড়ি রুমেই থাকবে। দায়িত্বরত শিক্ষক যারা থাকবেন, ইনভিজিলেটর যারা থাকবেন, তারা কিন্তু বলে দিবে সময় নিয়ে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। সো ক্যালকুলেটর অ্যালাউড না, মোবাইল ফোন নেওয়া যাবে না, ঘড়ি নেওয়া যাবে না, অন্য কোনো ডিভাইস নেওয়া যাবে না। শুধু প্রবেশপত্র, মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এটা, এবং সাধারণ বল পেন, এগুলো নিতে হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু আমি একটা স্টার দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কী কী নিতে হবে এবং কী কী নেওয়া যাবে না এগুলো একটু দেখে রাখো। এছাড়া যেটা বলে, এসব ডিভাইস পাওয়া গেলে অথবা কোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অসৎ উপায় অবলম্বন করলে এবং যে কোনো পর্যায়ে তা ধরা পড়লে ভর্তি পরীক্ষা বাতিল সহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে উল্লেখ্য যে সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে, ওই যে ভাই যেটা বললাম। সো আশা করি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর সাথেই হবে না, সবাই সৎভাবে সুন্দরমতো পরীক্ষা দেবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আর বিভিন্ন কোটার ভর্তির আবেদনের ক্ষেত্রে সেটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাবে যে প্রসেসে অ্যাপ্লাই করা হয় সেগুলো হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি তুমি যাও সেখানে সব কিছু পাবা। আচ্ছা, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আচ্ছা, যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভালো একটা জিনিস সেটা সার্কুলারে, যে কারো যদি কোনো কনফিউশন থাকে, ধরো আবেদন ও পেমেন্ট নিয়ে কনফিউশন, ছবি স্বাক্ষর নিয়ে কনফিউশন, প্রবেশপত্র ও সিট প্ল্যান সংক্রান্ত কনফিউশন, এটার জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তুমি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে ভাইয়া। ঠিক আছে, সাধারণ জিজ্ঞাসা মানে অন্যান্য জিজ্ঞাসা ও সাধারণ জিজ্ঞাসা যদি কোনো কিছু থাকে, কনফিউশন, তুমি বুঝতেছো না বা আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছ, এটাও সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কয়েকটা নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা। অবশ্যই তোমাদের সমস্যা অনুযায়ী কিন্তু নাম্বারগুলোতে কল দিও। যদি ব্যস্ত পাও, পেতেই পারো, অনেক মানুষ কল দিবে, ব্যস্ত যদি পাও, ইমেল অ্যাড্রেস যেগুলো আছে ভাই, এই যে ইমেল অ্যাড্রেস admissionhelp@JUNIV মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি .edu, JUNIV.edu, এখানে তুমি হচ্ছে মেইল করবা, সুন্দর করে সাবজেক্ট লিখে, সুন্দর করে একটা ইমেল বডি লিখে, সুন্দর করে তোমার যা যা সমস্যা থাকবে, দরকার বলে ছবি তুলে পিডিএফ আকারে সুন্দরভাবে তো তুমি যদি লিখে দাও, ওনারা রেসপন্স করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো ভালো একটা সিস্টেম, তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী কিন্তু ওনাদেরকে সব কিছু বলতে পারবে। ঠিক আছে, সো এরই মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যে এই সার্কুলারটা আছে, সার্কুলার নিয়ে আমরা যত গবেষণা ছিল সেগুলো আমাদের শেষ। সো আমরা সবসময় যেটা বলি, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। সো আশা করি ভাইয়া ইনশাল্লাহ
তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। আরও যদি কোনো কনফিউশন হয়, আমরা গ্রুপে আছি, আমরা সব জায়গাতেই আছি, আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ক্লিয়ার করার। তবে হ্যাঁ, কয়েকটা কথা একটু বলে দিই। এই ভর্তি পরীক্ষার MCQ কত নাম্বারে হবে? 80 নাম্বারে। এটার প্রতিটা ভুল উত্তরের জন্য 0.2 নাম্বার কাটা যাবে, 0.2 নাম্বার, ঠিক আছে? আর বাকি 20 নাম্বার যেটা, সেটা কিন্তু SSC HSC GPA দিয়ে তোমার হিসাব করতে হবে। SSC GPA কে 1.5 দিয়ে গুণ করতে হবে, HSC GPA কে 2.5 দিয়ে গুণ করতে হবে, এবং GPA এর হিসাবটা হবে 4 সাবজেক্ট সহ, ঠিক আছে? সো এই সমস্ত বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। আর পরীক্ষার সময় কিন্তু 55 মিনিট, 5 মিনিট আলাদা করে সময় দিবে OMR ফিল আপ করার জন্য, পরীক্ষার ব্যাপারটা কিন্তু না। সো পরীক্ষা 55 মিনিট, এবং তোমাকে পাশ করতে হইলে এই পরীক্ষায় 33%, 80 নম্বরে 33% মানে হচ্ছে 26.4 কিন্তু তোমার পাইতেই হবে, ঠিক আছে? জাস্ট একটা হিসাব তোমাকে বললাম আর কি, হ্যাঁ? সো বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো মতো পরীক্ষা দাও, আশা করি কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।